দর্শক, আবার আমন্ত্রণ 24 ঘন্টা আলোচনা করছি পোশাক খাত দিয়ে। জনাব পারভেজ, আপনি যেটা বলতে চাচ্ছিলাম আমি যে আমাদের আমি যে কম্পারেটিভ স্টেটমেন্ট গুলি দিচ্ছিলাম, হ্যাঁ, সেটা থেকে আমি আবার ফেরত আসি। যেমন চায়নার কথা আমি আপনাকে বললাম, ওদের ইন্টারেস্ট রেট, ওদের ইনফ্রাস্ট্রাকচার কি, ইন্ডিয়াটা আমি রেজ করলাম, এবং বাংলাদেশে যেমন সমস্ত কিন্তু আপনাকেই করতে হয় জায়গা কেনার থেকে। এই জায়গা কিন্তু যেমন তেমন সস্তার কোনো জায়গা না, কিন্তু সব এক্সপেন্সিভ, এবং এটাকে বহরা, এটাকে রেডি করা এবং ইনফ্রাস্ট্রাকচার দাঁড়ে করানো, এবং তারপরে 18% যদি ইন্টারেস্ট 14 থেকে 15%, তাহলে কি দাঁড়ায়? এবং নট অনলি দ্যাট, 35% উই হ্যাভ ক্যালকুলেটেড, 35% কিন্তু খালি ইনফ্রাস্ট্রাকচারে চলে যায়, হোল ইনভেস্টমেন্টের, এবং দেন প্রোডাকশনে আপনি যেতে পারেন 1.5 থেকে 2 বছর পরে। সো ইউ হ্যাভ টু ওই কস্টটা কিন্তু আপনাকে কিন্তু টানতে হচ্ছে, যেটা ইন্ডিয়া এবং চায়নাকে কিন্তু টানতে হয় না। এরপরে ইন্ডিয়াতে যদি এখন আপনি 8% ইন্টারেস্ট রেট হয়, প্লাস ওটা কিন্তু আরো অনেক ধরনের ইনসেন্টিভ দিচ্ছে। চায়নাতে যদি 3 থেকে 4.5% ইন্টারেস্ট রেট হয়, এবং এরপরে ও আবার টেক্সটাইলে ডিফারেন্ট ফর্মে টেক্সটাইল বা স্পিনিং এগুলো, যেটা কিন্তু অটোমেটিক্যালি আপনি দেখবেন যে বাংলাদেশ সবকিছু মিলা 20% কিন্তু এভারেজ হাই হয়ে যায় ওদের তুলনায়। আচ্ছা, এবং এরপরেও এর সাথে আরো একটা জিনিস অ্যাড করেন, সেটা হলো র কটন। আজকে র কটন কিন্তু ওরা নিজেরা প্রোডাকশন করে, আর আমাদের ইম্পোর্ট করে। আমার ফাইন্যান্সিং কস্ট, আমার যে ক্যাশ ফ্লোতে কিন্তু আমার কোনো সমস্যা হয়ে যাচ্ছে। আমাকে কিন্তু অনেক ওয়্যার হাউসে কিন্তু আমার অনেক স্টক ফাইন্যান্সিং করতে টাকা আটকে যায়। তাতে গিয়ে দেখা যায় যে আলটিমেটলি 25% উই আর বিকামিং হায়ার। অন টপ অফ ইট আবার এফিসিয়েন্সি লেভেল, আমাদের এফিসিয়েন্সি লেভেল ওদের থেকে কিন্তু অনেক কম। উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, বাট আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাকে গ্রো করতে হবে। ওয়্যারাজ বাংলাদেশ, তারপরেও দেখা যায় যে প্রাইস যখন ক্যালকুলেশন করা হয়, ডিফারেন্স যখন দেখা যায়, বাংলাদেশের সাথে চায়নার ডিফারেন্স অনলি 10 থেকে 15%, এবং এই 10-15% কাস্টমাররা doesn't want to pay, কারণ কাস্টমার এখন গ্লোবাল হয়ে গেছে। What is the remedy? আমাদের ব্যাকওয়ার্ড রিমেডি ইজ এ ভেরি ভেরি সিম্পল। আমার মনে হয় যে আমাদের অন্যান্য দেশ কিভাবে কম্পিটিটিভ হচ্ছে সেটাকে কিন্তু আমাকে কনসিডারেশন আনা উচিত। বাংলাদেশে এই সেক্টর অবশ্যই টেক্সটাইল এবং স্পিনিং এ যদি তাকে ইন্টারন্যাশনাল মার্কেটে যদি কম্পিট করতে হয়, যদি গার্মেন্টস ইউজ করতে হয় তাহলে ইন্টারন্যাশনাল মার্কেট কম্পিট, ইভেন লোকালও যদি করতে হয়, তাহলে আমি মনে করি ইন্টারেস্ট রেটটা 6 থেকে 7% নিয়ে আসা উচিত। ল্যান্ডটা গভর্নমেন্টকে কিন্তু অ্যালোকেটেড ল্যান্ড অ্যাটলিস্ট যদি ওনারা ডেভেলপ না করে দিতে পারে, ওনারা একটা রিজনেবল প্রাইসে একটা ইকোনমিক জোন টাইপের, ইন্ডাস্ট্রিয়াল জোন টাইপের কিন্তু অ্যালোকেশন করা উচিত ফর লোকাল ইনভেস্টর। এবং ফাইনালি যেটা না হলেই না, সেটা হলো গ্যাস কানেকশন। কারণ বাংলাদেশের স্ট্রেংথ হলো গ্যাস ইজ দ্য অনলি রিসোর্স যেটা বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে এখনো এই কম্পিটিটিভ করে রাখতে পারছে। আমি একটু ভিন্ন মতে যাই আপনার সাথে। 1 নম্বর হচ্ছে ইন্টারেস্ট রেট অবশ্যই কমা দরকার আমি মনে করি, তবে ইনফ্লেশনটা কমানো আরো বেশি দরকার। ইনফ্লেশন না কমলে ইন্টারেস্ট রেট কমবে না, এবং ইনফ্লেশন বেশি হলে পরে উপকৃত হয় কারা? যারা বড়োয়ার, অর্থাৎ যারা লোন নিয়ে বাড়িঘর করছে বা জমি জমা কিনছে বা ফ্যাক্টরি করছে। বাংলাদেশের বেশিরভাগ ফ্যাক্টরি মালিকরা শত শত কোটি টাকার মালিক। কেন? মূল্যস্ফীতি, জমির দাম বেড়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। ইনফ্লেশনটা কমানো দরকার। ইনফ্লেশন না কমাতে পারলে ইন্টারেস্ট রেট কমবে না, এবং তা না হলে পরে বড়লোক হবে, এবং শ্রমিক কিন্তু ওই মূল্যস্ফীতির চাপে আরো নুজ্জ হয়ে যাবে। বাট হাউ টু ডু দিস থিং, যে আমাদের ক্যাপেবল করা, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে ক্যাপেবল করতে হলে পরে আমাদেরকে ইকোনমিক স্টেবিলিটি যেটা আমাদের আছে ওটাকে আরো কনসলিডেট করতে হবে। কেন চায়না 8% বা 6% ইন্টারেস্ট পায়? চায়না ইনফ্লেশন হচ্ছে 2%, নট 6%। চায়নার ইনফ্লেশন হচ্ছে 2% থেকে 3-2.5% বেশি চায়নার ইনফ্লেশন হয় না। আমাদের হচ্ছে ইনফ্লেশন অন অ্যাভারেজ, আমরা যদি গত 20 বছরে নেই, আমরা দেখবো যে আমাদের হচ্ছে 8 থেকে 10%-এর মতো। এই যে বিরাট একটা ডিফারেন্স, এর ফলে আমাদের একটা কম্পারেটিভ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বড়োয়ার ইজ গেটিং দ্য বেনিফিট এট দ্য এক্সপেন্স অফ দ্য সেভার্স। এটাকে অস্বীকার করার কিন্তু উপায় নেই। কিন্তু আপনাকে এটাও স্বীকার করতে হবে, লোকাল মার্কেট আপনি প্রাইস বাড়াইয়া ইউ ক্যান সেল ইট, কিন্তু এক্সপোর্ট মার্কেটে কিন্তু আমি এবার আপনার সাথে আরেকটু বিষয় দ্বিমত করি। আপনি যেভাবে হিসাব দিলেন তাতে মনে হয় যে উদ্যোক্তারা পকেট থেকে পয়সা দিয়ে বিজনেস করছে, অর্থাৎ লেবারকে আমি বেশি দিচ্ছি, লেবার অদক্ষ,
আমরা জমিতে বেশি দিচ্ছি, আমরা জমি দাম আমাদের সবচেয়ে বেশি, আমরা আপনার কথাটা জানা না। আমরা সে বিতর্কে না গিয়ে আমি যেটা বলতে চাচ্ছি, আমাকে একটু বলতে দেন। ওকে, আপনি অনেকক্ষণ বলেছেন, আমি চুপ করে শুনেছি, আমাকে একটু বলতে দেন। আমি যেটা বলতে চাই ভেরি অবজেক্টিভলি, একটা ব্যালেন্সিং এর দরকার আছে সোসাইটিতে। একটা ইন্ডাস্ট্রি কোন সময় লস করে হয় না। বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি এত বড় কোন সময় আমাদের ওই দানের মাধ্যমে হয় নাই, এটা আপনাদের কর্মক্ষমের মাধ্যমে হয়েছে। আপনারা লাভ করেছেন ঠিকই, সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না, কিন্তু আমি এটা বুঝতে দিতে চাই না কাউকে যে এটা মানে আমরা বাংলাদেশ কোনো কিছুই দিচ্ছে না কিন্তু আমাদের সেই ইন্ডাস্ট্রি এক্সপ্যান্ড করে যাচ্ছে। দ্যাটস নট ট্রু। আমাদের এখানে অনেক রকমের ইনসেন্টিভ আছে। বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি যে সুযোগটা পায়, যেটাকে বলে ফ্রি ট্রেড রেজিম। আমরা কি গার্মেন্টস নিয়ে আলাপ করছি? আমরা টেক্সটাইল আর স্পিনিং নিয়ে আমি কিন্তু টেক্সটাইল স্পিনিং নিয়ে কিন্তু আসছিলাম। আমি বলার চেষ্টা করতেছিলাম, আমি কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমি যাচ্ছি। আমার মনে হয় ওনার পরে কিন্তু আমাকে একটু বলতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের প্রবলেমটা কি? আমি পাকিস্তানে যখন ছিলাম IMF এর এসডিএফ হিসেবে, আমাকে করাচিতে একবার প্রশ্ন করা হলো যে টেল মি ওয়াই বাংলাদেশ ইজ ডুইং সো ওয়েল এন্ড উই ক্যানট ডু ইট। আমি বললাম যে আই উইল গিভ অ্যান আনসার যেটা তোমার পছন্দ হবে না, কি ইউ হ্যাভ কটন এন্ড উই ডোন্ট হ্যাভ কটন। ওয়াই? বলে বিকজ ইউ হ্যাভ কটন এন্ড ইউ হ্যাভ ক্রিয়েটেড to protect your textile industry, an industry which is inherently inefficient now. তো বাংলাদেশের, আমি যেটা পাকিস্তানের টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা বলছি, তারা করে কি কটন প্রাইসকে চিপ করে টেক্সটাইলের লোকগুলোকে বড় লোক করার চেষ্টা করে। সো রং পলিসি। I don't want a vertical integration. If that comes at the expense of labor, if that comes at the expense of farmers, if that comes at the expense of other regimes. So আমাকে ইন্ডাস্ট্রি, বাংলাদেশের ইন্ডাস্ট্রি, let it be what it is growing inherently on its own strength. সেটা হচ্ছে আমাদের লেবারের কম্পিটিটিভ অ্যাডভান্টেজকে বাড়িয়ে, নট বাই ডিপেনিং ক্যাপিটাল। না, বাট আমরা যেটা বলতে চাই, আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কে যেমন পাকিস্তান কেন পাচ্ছে না বলেন? না, আমাদের স্পিনিং, পাকিস্তানে তো স্পিনিং আছে, সব আছে, আমাদের সেটা আমরা সেটা পাচ্ছি না। কারণ হচ্ছে তারা যেটা করেছে, তার ফলে রেস্ট্রিক্টেড ওই ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করতে যে এখন আমরা 5% দিচ্ছি না। আমরা প্রোটেকশনের কথা বলছি না, এখানে এফিসিয়েন্সির ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে 5% যেটা পাবেন সাহেব ঠিকই বলেছেন, ওটা কারা পাচ্ছে? ওটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি পাচ্ছে, ওটা কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রি পাচ্ছে না। আমি পারভেজ ভাই ওইটার কথা বলতে চাই। বাংলাদেশের স্ট্রেংথ হচ্ছে ইন গার্মেন্টস এন্ড নিটওয়্যারে। আমাদের স্ট্রেংথ কিন্তু টেক্সটাইলে এখনো না। আমরা সেটাই করতে কি করতে হবে, আমরা সেটাই আমাদের আলোচনা জোর করে কিন্তু করতে পারবেন না, আমাদের ইনহেরেন্টলি এটা আনতে হবে। আমি শুনেন, আমার কথাটা হলো যে দেখেন, একটু রতন ভাইকে বলার সুযোগ দিয়ে আমরা না, কারণ উনি মনসুর সাহেবের সঙ্গে একটু যুক্ত করি আর পারভেজ সাহেবের কথাটাকে একটু আমি অন্য দিক থেকে দেখতে চেষ্টা করি। মনসুর ভাই ঠিকই বলেছেন যে আমাদের মালিকরা জায়গা বেশি দাম দিয়ে কিনছে, আমাদের বাইরে থেকে সবকিছু আমদানি করছে, সবই মানে মালিকদের এত সমস্যা, তাহলে এত প্রফিট হচ্ছে কেন? এবং মালিকরা কি কি সুবিধা পাচ্ছেন সেটা কি আমরা একবারও বিবেচনা করব না? তাহলে মালিকরাও সুবিধা পাচ্ছেন, আমাদের ইন্ডাস্ট্রিও ডেভেলপ করছে এবং আমাদের এক্সপোর্টও বাড়ছে। $12,000 মাত্র $12,000 গার্মেন্ট যাত্রা শুরু করেছিল দুটো ফ্যাক্টরি নিয়ে, এখন অ্যাক্টিভ আছে 3,500, এনলিস্টেড আছে বোধহয় 5,800, আর এক্সপোর্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় $2500 কোটি। তার মানে এই যে বাড়লো, এটা কি ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাকে আমরা কিভাবে এটা আসি? তাহলে আমি এই যে একটা ক্যাপ্টেন ইন্ডাস্ট্রির পর্যায়ে এখন আমাদের গার্মেন্টসটা চলে আসছে। কখনো আমাদের জুট ছিল আমাদের ক্যাপ্টেন ইন্ডাস্ট্রি, তখন সবকিছু জুটকে কেন্দ্র করে, এখন সবকিছু গার্মেন্টসকে কেন্দ্র করে। ইতিমধ্যে আপনারা শুনেছেন, পারভেজ ভাই বলেছেন যে কিভাবে আমাদের লোকাল প্রোডাকশন এখানে হেল্প করছে এবং আমাদের নিটের ক্ষেত্রে 80% লোকালি প্রডিউস করে। তাহলে এটা তো একটা এক ধরনের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হচ্ছেই। এখন তুলা তো আমাদের দেশে হয় না, ফলে তুলার উপর আমি নির্ভর করতে পারবো না। আমাকে করতে হবে তুলা আমদানি করে এখানে সুতা তৈরি করতে হবে, অথবা সুতা থেকে ফ্যাব্রিক্সে যেতে হবে। আমাদের কিন্তু আজকে আমরা জোরটা দিতে চাচ্ছি আমাদের টেক্সটাইল, স্পিনিং, আদার লোকাল ইন্ডাস্ট্রিকে আমরা কিভাবে। আমি খুব সারপ্রাইজ হয়েছি, আই মাস্ট ইন্টারফেয়ার ইন বিটুইন, যে ডিসকাশনটা কি ছিল? ডিসকাশনটা হলো ভ্যালু এডিশনটাকে কিভাবে বাড়ানো যায়। দ্যাট ওয়াজ দ্য মেইন। এখন ডিসকাশনটা চলে আসছে, আমি খুব সারপ্রাইজ যে মনসুর ভাইয়ের মতন মানুষ জিনিসটা কিন্তু আরেকভাবে নিয়ে গেছে। কারণ আমি কিন্তু কম্পারেটিভ স্টেটমেন্টটা দিলাম যে ভ্যালু এডিশন করতে গেলে আপনাকে দেখতে হবে আপনার স্ট্রেংথটা কি। আপনার যদি স্ট্রেংথ যদি না থাকে, আমি কিন্তু তুলাটাও আনছি, কিন্তু যে আমার দেশে কিন্তু তুলা হয় না, আমি কিন্তু আনছি ওর ইনফ্রাস্ট্রাকচারের বেনিফিটটা কি, ওর ইন্টারেস্ট রেটের বেনিফিটটা কি,
ওর স্ট্রেংথ গুলা কি, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু ব্রিং ইট, দেয়ার স্ট্রেংথ। সেটাই এবং আমাকে আমি যখন এগুলিতে অ্যাড্রেস করতে যাব তখন আমাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে আমার উইকনেস গুলা কি। মানে আমার দেশে তাহলে উইকনেস কি, আমার তুলা নাই, আমার দেশে আমার ম্যান পাওয়ার অত এফিসিয়েন্ট না ওদের মতন, আমার উইকনেস কি, আমার ইনফ্রাস্ট্রাকচার, আমার ইন্টারেস্ট রেট, এগুলো হলো আমার উইকনেস, আমার দেশের উইকনেস, আমার ইন্ডাস্ট্রির জন্য উইকনেস। সুতরাং আমাকে তাহলে ডিসিশন নিতে হবে যে আমি কি ভ্যালু এডিশনে যাব না আমি যাব না। আমি কিন্তু শুরুতেই কিন্তু আমি কিন্তু বলছি যে আমার স্ট্রেংথ কাট এন্ড সু, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না দুজনের মধ্যে কেউ। আমি ফার্স্ট দ্যাট ওয়াজ আমার স্ট্রেংথ, আমার স্ট্রেংথ এটা না, কিন্তু এখন আমি যদি ভ্যালু এডিশন করতে চাই তাহলে আমাকে এটা অ্যাড্রেস করতে হবে। আমাকে কতদিন এই কাট এন্ড সু দর্জিগিরির মধ্যে থাকবো? আপনাকে এটা থাকতেই হবে, বিকজ আপনাকে গ্লোবাল মার্কেটে, গ্লোবাল মার্কেটে যার যেটা স্ট্রেংথ সেটা দিয়েই কিন্তু আসতে হবে। আমরা কি ওখানে সীমাবদ্ধ থাকবো? সাস্টেইনেবল করতে গেলে, সাস্টেইনেবল করতে গেলে আমি মনে করি যে একটা পার্সেন্টেজ আমার গ্রোথ দরকার আছে। আমার ভ্যালুয়েশন আজকে 50-55, এটার থেকে ইম্পর্টেন্ট হলো যে আমার যদি এক্সপোর্ট গ্রোথ 50 বিলিয়ন হয় তাহলে এটা, আর এখানে যদি গ্রোথ না হয় এটা তাহলে আস্তে আস্তে নেমে ইট উইল বি 20-25 আসবে। আমি কি 25 থাকতে চাই না আমি 50 থাকতে চাই? যদি আমি 50 থাকতে চাই তাহলে আমার এখানে ইনভেস্টমেন্ট দরকার আছে, এই মানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আমার ইনভেস্টমেন্ট দরকার আছে। আর ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যদি ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে আমাকে কিন্তু চায়না এবং ইন্ডিয়া কি কারণে ওরা তারপরও টেক্সটাইলকে সাপোর্ট করতেছে সেই জায়গাগুলো আমাকে অ্যাটেনশন করতে হবে। আজকে ইন্ডিয়া সাপোর্ট দিচ্ছে, ডিফারেন্ট ইনসেন্টিভ, আজকে চায়নাও কিন্তু পাগল হয়ে যাচ্ছে টেক্সটাইল থাকার জন্য। কিসের জন্য? অনলি ওয়ান রিজন, সেটা হলো এমপ্লয়মেন্টকে ধরে রাখার জন্য। এই জন্য ওরা গার্মেন্টসও চায়, কারণ গার্মেন্টস ছাড়া ওর এটা কিন্তু হবে না। এখন বাংলাদেশে ওই জায়গাটা কিন্তু ডিসিশন নিতে হবে। ওনাদের মতন মানুষ যদি খালি ওই জায়গা দিয়ে আসে একটা ডিসকাশনে যে প্রফিট ছাড়া ইয়া করে না, আপনাকে তাহলে একটা জিনিস বলে দেই, বাংলাদেশে যতগুলা টেক্সটাইল আসছে আজকে মেজর টেক্সটাইল সাফার করতেছে এবং অনেক টেক্সটাইল কিন্তু বসে যাচ্ছে। ইট ইজ বিকজ উই আর নট কম্পিটিটিভ, আমরা পারতেছি না কম্পিটিশনে। চায়না এত কিছু বাড়া সত্ত্বেও চায়না এখনো এই ফেব্রিক্সের দাম $1.45 পার ইয়ার্ডে যে ফেব্রিক্স বিক্রি করতেছে এখনো, অথচ এটা তারা 3 বছর আগেও করতো যখন সুতার দাম ছিল অনলি 2.65 কেজি। না আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখন সুতার দাম যখন $4 হয়ে যায়, চায়না কিন্তু এখনো 1.45 ডলারে বেচতেছে। আমরা একটা বিজ্ঞাপনের পরে আরেকটা পর্বে আসবো, সেখানে আমরা আলোচনাটা ওইভাবে সীমাবদ্ধ রাখবো যে আমরা আমাদের টেক্সটাইল, স্পিনিং সহ লোকাল ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে কিভাবে আরো ইনসেন্টিভ দিতে পারি, যেটা পরশ ভাই শুরু করেছিলেন। এটাতে আসবো, কারণ আমাদেরকে একটু ব্রডার কনটেক্সটে দেখতে হবে জিনিসটাকে। দর্শক, আবার একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।